অনেক ঘটনা ঘটেছে। বাংলাদেশ নামে নতুন একটি দেশের উদ্বুদ্ধ হয়েছে। সামরিক শাসন এসেছে, গেছে। ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। আওয়ামী লীগের কথাই বলছি। এবং আওয়ামী লীগের সবচেয়ে যিনি বড়, সবার যিনি পছন্দের নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছেন। নানান ঝড়ঝাপটা গেছে ৭২ বছর ধরে। তারপরেও এই দলটি বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে, প্রথম হয়ে ক্ষমতায়, এখন ক্ষমতায় থেকে। এবং একই সঙ্গে এই ৭২ বছরের ভেতরে বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের জন্ম হয়েছে, অনেক রাজনৈতিক দল ক্ষমতায় গেছে, তারা আবার বিরোধী দলে গেছে, এবং অনেক রাজনৈতিক দল বিপুল সংখ্যক জনগণের সমর্থন নিয়েও অনেকটা অস্তিত্ব সংকটে পড়েছে। অনেক রাজনৈতিক দল ক্ষমতায় থাকার পরেও জোরালোভাবে রাজনীতির মাঠে খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না। বাংলাদেশে এই যে আওয়ামী লীগের রাজনীতি ৭২ বছর ধরে টিকে থাকার মূল কৌশল কি, সিক্রেট কি? আরও ভালো করে বললে আওয়ামী লীগের প্রাণভোমরা আসলে কোথায়? আসুন আজ এসএসআরএম জনতন্ত্রে গণতন্ত্রে বাংলাদেশে রাজনৈতিক দলের টিকে থাকার সিক্রেট নিয়ে আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার আমন্ত্রিত অতিথি বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব এস.এম. কামাল হোসেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য নূর আহমেদ বকুল এবং বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব হারুনুর রশিদ এমপি, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। কি সিক্রেট আওয়ামী লীগের? আওয়ামী লীগের আপনার ৭২তম জন্মদিন। হ্যালো, জি হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। না আমাকে দিয়ে শুরু করবেন? আপনাকে দিয়েই শুরু করি। বিরোধী মতামতটা শুরুতে নেই। জি বলেন। এই যে আওয়ামী লীগ টিকে আছে এত বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগের প্রাণভোমরা কি আসলে? আওয়ামী লীগের আপনার স্বাধীনতা পূর্বের রূপ চরিত্র এক ধরনের, স্বাধীনতা উত্তর বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই গত ৫০ বছরে তাদের রূপ চরিত্র এক ধরনের। ক্ষমতায় থাকার সময় এক ধরনের রূপ চরিত্র, ক্ষমতার বাইরে যখন থাকে তখন এক ধরনের রূপ চরিত্র। আমরা ৭২ থেকে ৭৫ শাসন আমল দেখেছি। আমরা আপনার বর্তমান ২০০৮-৯ সাল থেকে এই ২০২১ সালের শাসন আমল দেখছি। এগুলো ব্যাপক বিশ্লেষণের দাবি রাখে যে বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতায় এসছে তখন আপনার মত প্রকাশের, ভিন্ন মত প্রকাশের স্বাধীনতাগুলো অত্যন্ত ভাবে সংকুচিত হয়ে গেছে। ভিন্ন মত দমন, নিপীড়ন, নির্যাতনের মাত্রা সর্বাধিক আকার ধারণ করেছে। আপনি সামরিক শাসক সময়ের শাসনকালের কথা ইঙ্গিত করেছেন, সেখানে সেটা আলোচনা আনতে গেলে দেখা যাবে যে জিয়াউর রহমানের সময় একজন সামরিক শাসক থাকলেও তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন। সেই সময় রাজনীতির মাঠ ছিল অত্যন্ত পরিষ্কার। সেখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো হতো, স্থানীয় সরকার নির্বাচনগুলো হতো, সেগুলো নিয়ে বিতর্ক ছিল না। ইভেন জেনারেল এরশাদের সময় আমরা ১০ বছর ৯ বছর জেনারেল এরশাদের শাসন বিরোধী আন্দোলন করেছি। সেই সময় আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন হয়েছে। সেখানেও কিন্তু ভিন্নমত প্রকাশের যে স্বাধীনতাগুলো ছিল, সভা সমাবেশের যে অধিকারগুলো ছিল, আজকে আওয়ামী লীগ ৯ বছর হলো প্রায় তৃতীয় টার্মের ক্ষমতায়, ১৩ বছর যাবৎ ক্ষমতায় বিদ্যমান। এই সময়ে কিন্তু আজকে ভয়ানক ভাবে ভিন্নমত দমন নিপীড়নের মধ্য দিয়ে একটা কর্তৃত্ববাদী একদলীয় শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হয়ে গেছে আমি বলবো। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের ৭২ বছর চলার পথে নিঃসন্দেহে স্বাধীনতা উত্তর বাংলাদেশের এই ৫০ বছরের আওয়ামী লীগের চলার পথের বিশ্লেষণ ব্যাখ্যা করতে গেলে অনেক কথা এসে যাবে। যে কারণে আমি বলবো যে এখানে আমাদের আওয়ামী লীগের নেতা জনাব কামাল সাহেব রয়েছেন, ওয়ার্কার্স পার্টির নেতা রয়েছেন, এখানে জাসদের উনিও কেন্দ্রীয় নেতা রয়েছেন। সেই ক্ষেত্রে অবশ্যই আজকে আওয়ামী লীগ এই যে ১২-১৪ বছর যাবত আজকে ক্ষমতায়, নির্বাচনী ব্যবস্থা বলতে আজকে বাংলাদেশে কিচ্ছু নাই। আপনার ২০১৪ সালে পৃথিবীর ইতিহাসে ১৫৪টি বিনা ভোটের সংসদ সদস্য দ্বারা দেশ পরিচালনা করা, সকল বিরোধী দল নির্বাচন বর্জন করার পরও সেই সংসদকে ৫ বছর আপনার বহাল তবিয়তে কার্যকর রাখা। ২০১৮ সালে আপনার বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলো এবং সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলো আপনার। এবং বর্তমানে যে নির্বাচনগুলো হচ্ছে সেই নির্বাচনে বিরোধী দল কেউ অংশগ্রহণ করছে না, মানে নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বিশ্বাস একেবারেই ধ্বংস হয়ে গেছে। সুতরাং আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক চরিত্রে যে রাজনৈতিক দল ছিল পাকিস্তান আমলে, বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদান ছিল, সেটি আজকে তারা, আমি আগেই বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগ
ক্ষমতায় তাদের রূপ চেহারা একরকম, ক্ষমতার বাইরে যখন তাদের রূপ চেহারা একরকম। জি এটি আমাদের বাংলাদেশের রাজনীতির অঙ্গনের জন্য খুবই কষ্টদায়ক আমি জি মনে করি। আপনার কাছে আমি আবার আসবো। জনাব নাজমুল হক প্রধান, আওয়ামী লীগের দুই রূপ কি আওয়ামী লীগকে টিকিয়ে রাখছে, যেটি অভিযোগ করলেন জনাব হারুনুর রশিদ? আসলে খুব মুশকিল, এমন একটা সাবজেক্টের অবতারণা আপনি করেছেন এই জায়গায়। আওয়ামী লীগের এই 72 বছরে আওয়ামী লীগকে নিয়ে কি বলা যায়, এটা আসলে খুব একটা কি বলা যায় যে একটা আলোচনাটা খুবই খুবই সংবেদনশীল একটা আলোচনা যদি করা হবে আর কি, যদি বলা যায়। যেমন ধরুন, যদি বলি 72 বছর আওয়ামী লীগের হলো, 72 বছরে আওয়ামী লীগের ক্ষমতা আছে কিন্তু জনতা নেই, মানে রাজনীতি নেই। এই কথাটা এক এক লাইনে টাইটেলটা বলা যায় যে ক্ষমতা আছে আওয়ামী লীগের কিন্তু জনতা বা রাজনীতি নেই। এটা এটা নেতারাই বলেন, কিরকম বলেন, যেমন ওনারাই বলেন যে আমাদের এত পার্সেন্ট ভোট, তো ভোটে এত পার্সেন্ট ভোট আমাদের নাই, আমাদের নাই কেন? ওনারা উত্তর দিতে পারছেন ওনাদের ভোট নাই কেন? ভোট তো ধরেন যে অন্যভাবে দিনের ভোট রাতে হয়েছে, এগুলো আলোচনা আসে থাকবে এবং সত্য এগুলি, কিন্তু ওনাদের নিজের ভোটগুলি কোথায় গেল ওনারা বলতে পারছেন না। এবং এটা কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত একই অবস্থা। তাহলে এই ভোটটা চলে গেল, ভোটারবিহীন সরকার হলো, তাই না? এখানটায় সরকার আছে, ক্ষমতা আছে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ নেই। এটা হলো আমার আমার একটা খুব সংক্ষেপে একটা একটা কথা। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশে এতে সন্দেহ নাই এই দলটা আসলে বাঙালির আকাঙ্ক্ষাকে ধারণ করে এই দলটা জন্মলাভ করেছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে। অনেক এই দলটার উপর অনেক নিপীড়ন গেছে, অনেক ঝড়ঝাপটা গেছে, তারপরে এই দলটা, এটা কি বলবো যে এটা ওই এর মতো আর কি, যে সবকিছু মুড়ায় ফেলছে বঙ্গবন্ধু গোটা সাফ করে, তারপর আবার দলটা আবার সয়েল থেকে মাটির থেকে আবার মানুষের পক্ষে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভোট হাতের নেত্রী হিসেবে জনগণের কাছে আবির্ভূত হয়েছিল এবং সেই লড়াইটা উনি এরশাদের বিরুদ্ধে এবং বিএনপির বিরুদ্ধে উনি যৌক্তিকভাবে করেছিলেন এবং উনি জনগণের সঙ্গে সেভাবেই প্রতিভাত হয়েছিলেন যে উনি ভোট হাতের নেত্রী। আজকে কিন্তু সেইটা আওয়ামী লীগের বন্ধুরাও বলেন না, উন্নয়নের নেত্রী বলেন। ওনারা নিজেরাই কিন্তু ওইটাকে 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 বাদ দিয়ে দিচ্ছেন। ওনারা কেন বলেন না এটার উত্তর দিতে গিয়ে ওনারা প্রতিদিন শুধু বিএনপি গালি দিবেন, কারণ জানে যে বিএনপির মতো দুর্বল অপোজিশন আমাদের কিচ্ছু করতে পারবে না। অতএব ওইটাকে বলা খুব সহজ, ওইটা হচ্ছে ঘরকা মুরগি ডাল বরাবর। দেখবেন আপনি তাদের সাহেব, আপনার তথ্যমন্ত্রী, সবাই প্রতিদিন বিএনপিকে খোঁজা দেয়, বিএনপিকে খোঁজা দেয়। নতুন কোন রাজনৈতিক শক্তি উত্থান হোক অথবা নতুন কোন রাজনীতি হোক, তারপর তার তার সেটাকে যেমন বাধাগ্রস্ত করছে, পাশাপাশি পুরনো রাজনীতিটাকে খোঁচা দিয়ে নিজেদের ক্ষমতাটাকে জায়েজ করতে চাচ্ছে। আসলে এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ কিন্তু অতীতের আওয়ামী লীগের এই আওয়ামী লীগ কিন্তু এক আওয়ামী লীগ না। এটা আমি খুব খুব পরিষ্কার ভাবে বলতে চাই। বলবেন কামাল হাসান এখানটা, বকুল সাহেব আছেন, আরো সবাই বলবেন, বাংলাদেশ বিদ্যুৎ পলিটিশিয়ানও আছেন, বলবেন। এখন রাজনৈতিক দল, ক্ষমতা, আমলা, এটা সব একাকার হয়ে গেছে এবং জনগণ সে জায়গায় কি বল, জনগণের অথই পাথারে পড়লে যা জনগণের অবস্থা সেটাই হয়ে গেছে। আপনার হ্যাঁ বলবেন দেশে তো উন্নয়ন হচ্ছে, দেশে কোভিড, গোটা বিশ্বে কোভিডের কারণে একটা অর্থনৈতিক গতি প্রবাহ খুব মন্দা, এই সামগ্রিক বিষয় অনেক কথা বলা যাবে, কি করবো আমরা না। কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া বাংলাদেশে বর্তমান সময়ে রাজনৈতিক প্রক্রিয়া বলতে আর কিছু অবশিষ্ট নেই। আমার এটাই হচ্ছে কথা, এটাই হচ্ছে আওয়ামী লীগের সফলতা দিদি বলেন, এটাই আমি আপনার কাছে আওয়ামী লীগ এটাই দিতে পারছে। জি আপনার কাছে আমি আবার আসবো। জনাব নূর আহমেদ বকুল, আওয়ামী লীগ দল হিসেবে 21 বছর ক্ষমতার বাইরে ছিল, বিএনপি এখন 13 বছর ধরে ক্ষমতার বাইরে আছে। এই ক্ষমতার বাইরে থাকার দুই দলের যে রূপ তা কি একই? বিশেষ কথাটা বুঝি নাই, মানে ক্ষমতার বাইরে দুটি দলেরই বাংলাদেশে, আওয়ামী লীগের 21 বছরের অভিজ্ঞতা আছে, বিএনপির মোটামুটি 13 বছরের একটা অভিজ্ঞতা হচ্ছে। তাহলে দুটি দল কি একই রকম অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। খুবই মানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে পর্যালোচনার দিক থেকে। প্রথম কথা আমি যদি বলি যে আওয়ামী লীগ 26 বছর ক্ষমতা, 21 বছর ক্ষমতার বাইরে ছিলেন এবং এই 21 বছরটাকে যদি আপনি সময় হিসাবে কাউন্ট করেন, সেই 21 বছর কখন থেকে কখন, এবং নিশ্চয়ই সেটা 75-এর পরের থেকে একটা দীর্ঘ সময়, এবং সেই 75-এর পরের থেকে যে দীর্ঘ সময়টা, সেটা যদি আমরা দেখি জাতীয় এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে একটা প্রতিবিপ্লব ঘটেছিল এবং সেই প্রতিবিপ্লবে 75-এ বঙ্গবন্ধুর মৃত্যু এবং তার পরবর্তীতে
নামক প্রতিষ্ঠানটির উপরে রাষ্ট্রীয় নিপীড়ন এবং যে মতাদর্শটি ধারণ করে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সেই মতাদর্শের উপরই প্রচন্ড ভাবে আঘাত এবং অষ্টম সংশোধনীর মধ্যে, পঞ্চম সংশোধনী থেকে অষ্টম সংশোধনীর মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র দর্শনটাকে পরিবর্তন করে দেওয়া। এবং এই যে রাষ্ট্রীয় আঘাত, রাষ্ট্র দর্শন পরিবর্তন, নতুন দর্শনের আবির্ভাব, বাংলাদেশি জাতীয়তাবাদের নামে ইসলাম মুসলিম জাতীয়তাবাদের নতুন করে প্রবর্তন এবং রাষ্ট্র সামরিক আমলা এবং প্রশাসনিক মানে সিভিল আমলার যে সৌহার্দ্যপূর্ণতার সম্পর্ক, এটা কিন্তু এই 21 বছরের মধ্যে ঘটেছিল। এবং এই 21 বছরের সেই ঘটে যাওয়া ঘটনা তার পরবর্তীতে এসে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো, কিন্তু একটা লড়াইয়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগ এলো একটা গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে দিয়ে, এবং সেই সংগ্রামটার সঙ্গে যুক্ত হয়েছিল এদেশের মুক্তিযুদ্ধ চেতনাকে ধারণ করে এমনতর দলগুলো। তার কারণটি হচ্ছে এই, জিয়াউর রহমান যখন পঞ্চম সংশোধনী করেছিলেন এবং রাষ্ট্রধর্মটা বিসমিল্লাহ দিয়ে শুরু করে পঞ্চম সংশোধনীর মধ্যে দিয়ে এবং মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির পুনর্বিন্যাস ঘটিয়ে পুনঃস্থাপন করেছিলেন গোলাম আজম সহ, এই জায়গাটাই কিন্তু বাঙালি জাতিকে নাড়া দিয়েছিল। এবং সেইটাকে ধরেই কিন্তু আওয়ামী লীগ রাজনীতিটা সৃষ্টি করে জনগণের সম্পর্কের জায়গায় জনগণের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করে একটা লড়াইয়ের মধ্যে দিয়ে আওয়ামী লীগ জিতলো এবং সেই জেতার মধ্যে দিয়ে সে ক্ষমতায় এলো। এটা একটা অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতাটা পেল, আবার সেই আওয়ামী লীগ ক্ষমতাটা আবার হারালো, আবার আওয়ামী লীগ সেই ক্ষমতাটাই এলো। আপনি যদি এই দুটো টার্মটা দেখেন, এগুলো কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা জনমুখী একটা লড়াইয়ের জায়গা ছিল এবং আর জনবিরোধী অবস্থান ছিল যারা ছিলেন ক্ষমতায় তাদের। এইবার আসেন, বিএনপি 13 বছর ক্ষমতার বাইরে আছে, কেন আছে? বিএনপিও তো এই সুযোগটা পেতে পারত। আজকে জনগণের দৈনন্দিন যে সংকট, আজকে জনগণের যে অবস্থা, আজকে বিএনপির মতো এরকম একটা বৃহৎ দল, আওয়ামী লীগের সমান সমান একটা দল হিসেবে গড়ে উঠেছিল বিএনপি, তাহলে সেই দলটি কেন নেতৃত্ব দিতে পারলো না? যেখানে খোদ জিয়াউর রহমান সাহেবের স্ত্রী এবং তার ক্যারিশমা এবং এগুলো মিলে, ওদিকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর ক্যারিশমার পাশেও তার নিজের ক্যারিশমা সৃষ্টি করলেন। খালেদা জিয়াও কম ক্যারিশমা সৃষ্টি করেন নাই এরশাদ বিরোধী আন্দোলন, কিন্তু সেটা টিকলো না কেন? এইখানেই কিন্তু একটা অঙ্ক আছে। এই না টেকার পেছনে না, আমরা জনাব নূর আহমেদ বকুলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনাব এস এম কামাল হোসেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জনাব নাজবুল হক প্রধান বললেন যে ক্ষমতা আছে আওয়ামী লীগের, জনতা নেই, এবং জনাব হারুনুর রশিদ এমপি বলছেন যে আওয়ামী লীগের রূপ আসলে দুটি। কি বলবেন আপনি? আওয়ামী লীগের রূপ একটি। আওয়ামী লীগ কোন ক্যান্টনমেন্টের সেনা ছাউনিতে জন্ম হয়নি। সুবিধাবাদী উচ্ছিষ্ট ভোগীদের, মৌলিক রাজনীতিতে বিএনপি কখন ডানপন্থী বামপন্থীদের নিয়ে, দলছুট নেতাদের নিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়নি। আওয়ামী লীগ পাকিস্তানের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই জনপদে কথা বলার জন্য, বাঙালির অধিকারের প্রশ্নে কথা বলার জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল। এবং আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক চেতনায়, যদিও প্রতিষ্ঠা লগ্নে এই দলের নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম আওয়ামী লীগ, কিন্তু আপনি জানেন পরবর্তীতে বঙ্গবন্ধুর নেতৃত্বে 1955 সালে সেই মুসলিম শব্দটি বাদ দিয়ে এই আওয়ামী লীগের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। এবং অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল। এবং আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, আর তার নেতা বঙ্গবন্ধু বাঙালিকে ঐক্যবদ্ধ করে বাঙালির হাজার বছরের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছিল। যে দলের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব, সেই দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। স্বাধীনতার পর কথা বললেন, বঙ্গবন্ধু দেশে আসলেন, স্বাধীন বাংলাদেশে পা রাখলেন। বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধুর 72 সালের 10ই জানুয়ারি যে ঐতিহাসিক সরোদ্দনে যে বাষ্পরুদ্ধ কণ্ঠে বক্তব্য রেখেছিলেন আবেগ আপ্লুত হয়ে, সেই সময়ে বঙ্গবন্ধু কতগুলো কথা বলেছিলেন, তার ভিতর কিন্তু বঙ্গবন্ধু বাঙালির কথা বলেছিলেন আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার বাংলার মানুষের পেটে ভাত না থাকে। আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার মা বোনের পরনে কাপড় না থাকে।
আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার বেকার ছেলেরা কাজ না পায়। এই লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, যে বাংলাদেশ বঙ্গবন্ধু পেয়েছিল, বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা সেই বাংলাদেশ পেয়েছিল তারা পালিয়ে চলে যেত। বঙ্গবন্ধু বাঙালির মুক্তির লক্ষ্যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, 1 কোটি লোক ভারত থেকে আশ্রয় নিয়েছেন, 2 কোটি লোক ঘর ছাড়া, 30 লক্ষ শহীদ পরিবার, প্রায় 2 লক্ষ মা বোন সম্ভ্রমহারা, সারা বাংলাদেশ হাহাকার। সেই সময় বঙ্গবন্ধু বাংলাদেশকে অর্থনৈতিক ভিত্তির উপর যখন দাঁড় করিয়েছিলেন তখন বঙ্গবন্ধু হত্যা করেছিলেন। এবং জিয়া রহমান অবৈধভাবে বন্দুক ঠেকিয়ে বিচারপতি সায়েমের কাছ থেকে ক্ষমতা নিয়ে অবৈধভাবে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। এবং ইতিহাস বলে যে জিয়া রহমান ব্যাক ডেটে এরশাদ সাহেবকে প্রধান সামরিক প্রশাসক করে, যেহেতু উনি রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন, আর্মির রুল উনি ভাইলেট করেছিলেন, সেই অবৈধ সরকারের মধ্যে দিয়ে জি জনাব এস এম কামাল হোসেন, যে আলোচনা শুরু করেছিলাম আপনার কাছে একটু জানতে চাই, আওয়ামী লীগের সিক্রেট কি এই 72 বছর ধরে টিকে থাকার? আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের ভিতরে থেকে? বঙ্গবন্ধু যেমন দেখেন, বঙ্গবন্ধু যখন যাত্রা শুরু করেছিল, বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকে বাংলাদেশের মানুষের ভাষা বুঝতেন, চোখের কথা বুঝতেন বলে প্রতিষ্ঠিত সভাপতি মাওলানা ভাসানী শ্রদ্ধা জানিয়ে বলি উনি কিন্তু জাতির পিতা হতে পারেননি। এবং বঙ্গবন্ধু যখন যাত্রা শুরু করেছেন তখন তার পট্ট কণ্ঠ কাকাঙ্ক্ষা ছিল। এই 6 দফা দেওয়ার পর এখানে যারা আছে সবাই জানে, অনেকে পিডিএম করেছেন, সিনিয়র নেতৃবৃন্দ। বঙ্গবন্ধু বাঙালির ভাষা বুঝতেন। আর আজকে প্রধানমন্ত্রী জনগণের ভাষা বোঝেন, জনগণের কথা বোঝেন, জনগণ কি চায় এটা আজকে প্রধানমন্ত্রী বাবার মতো উপলব্ধি করেন বলেই বাংলাদেশে জনগণ জননেত্রী শেখ হাসিনার পক্ষে আছে। আর যেটা বললেন, আমি একটু বলি, হারুন সাহেব যেটা বললেন, কথা বলার অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই, এই আমলে টেলিভিশন বন্ধ হয় না। আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পর টেলিভিশন বন্ধ হয় না। টেলিভিশনে অনেক নাম সর্বস্ব দলের নেতারা কথা বলেন, অনেক জনগণ থেকে বিচ্ছিন্ন কথা বলেন টকশোতে, তারা ভিলেন থেকে হিরো হওয়ার চেষ্টা করেন। এটা কৃতিত্ব শেখ হাসিনা। কারণ আজকে বাংলাদেশে 32টা টেলিভিশন অন এয়ারে আছে, 41টা অনুমোদিত। আমি একটু শেষ করি। আর আমার সহযোদ্ধা 90 সালে আন্দোলন করেছিলাম, সেই 90 সালে আন্দোলনের মধ্যে আমরা গণতান্ত্রিক ধারা ফিরেছিলাম। প্রধান ভাই যেটা বললেন, প্রধান ভাই কিন্তু হারুন সাহেব যেটা বলছেন 2014 সালে নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি, সেই নির্বাচনে কিন্তু প্রধান ভাই জাতীয় সংসদ সদস্য হয়েছিলেন। আমি শুধু এইটুকুই বলতে চাই। আর একটা কথা বলতে চাই, হারুন সাহেব বললেন যে আমরা দেখিনি কোথায় এরকম নির্বাচন। হারুন সাহেব একটু অতীতে যান। 96 সালে বিবিসির সাংবাদিক আতাউস সামাদ কি বলেছিলেন, এবং ওনার নেতা 110% ভোট পেয়েছিলেন হা না ভোটে, জিয়া রহমান সাহেব। এটা আমার কথা না, পত্রিকার কাটিং দেখাতে পারি। জি জনাব এস এম কামাল হোসেন, হ্যাঁ আবার আমি আপনার কাছে আবার আসবো। আপনার এসব কথা নিয়ে আমার জনাব হারুন রশিদ এমপির কাছে যাওয়া দরকার, কিন্তু তার আগে আমি জনাব নূর আহমেদ বকুল, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আপনার কথা শেষ হয়নি, তখন আপনি আপনার কথা শেষ করুন। আপনি নিজেকে একটু আনমিউট করে নিন। জি জনাব বকুল, আপনি নিজেকে একটু আনমিউট করে নিন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। হয়নি। আমি আপনার কাছে আমি পরে হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি কথাটা বেশি ছোট করেই বলি। সেটা হলো যে 13টা বছর আওয়ামী লীগ মানে বিএনপি ক্ষমতার বাইরে থাকার মধ্যে দিয়ে কেন বাইরে আছে, এটা বিএনপির নেতা নিজেও বলতে পারবেন যে তাদের সমস্যাটা কোথায়। তাদের পার্টির ভেতরে সংকটটা আছে, জাতীয় পরিসরে আন্দোলন গড়ে তোলবার সংকট তাদের আছে। তাদের যে কর্মসূচি, আজকে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে তার পাল্টা কর্মসূচির জায়গায় জনসমৃদ্ধ হতে পারে বা জনসমাদৃত হতে পারে এমন কর্মসূচিটাকে তারা আসতে পারছেন না। আর একটা জিনিস আজকে বাংলাদেশে, আমি জানি না এটা পিপুল সাইকোলজি কিনা, সেটা হচ্ছে যে
এটা কিভাবে বলবো আমি, যে আজকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পাল্টা নেতৃত্ব তার দলের অভ্যন্তর থেকে বেরিয়ে আসার সম্ভাবনার জায়গা যেটি তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেই সম্ভাবনাটা এখন কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে গৃহীত হয়নি। এটা জোর করে ইম্পোজড লিডারশিপ একটা তৈরি করতে যে বিপত্তি ঘটার ফলে এখানে কিন্তু একটা সাংঘর্ষিক পরিস্থিতি, যেটাকে রিপালস বলে, সেই রিপালসিভ একটা সিচুয়েশন হয়ে রয়েছে। আমি জানি না এটা বিএনপির জন্য একটা বড় হয়তো বাধা, এটা আমার নিজের ব্যক্তিগত মূল্যায়ন, এবং সেই বাধা যদি বিএনপি অতিক্রম করে তাদের সুযোগ্য নেতৃত্ব সামনে আনতে পারে, তাহলে হয়তো লড়াইয়ের জায়গা তৈরি করতে পারবে। আর রাষ্ট্রীয় প্রশাসনের ক্ষেত্রে যেটা বলছেন, আক্রমণ বা গণতন্ত্র নেই বা গণতন্ত্রের অসুবিধা রয়েছে, এগুলো কিন্তু যে কোনো সময়, আপনাদের সময়ও ছিল, আইয়ুব খানের সময়ও ছিল, এরশাদের আমলেও ছিল, অন্য আমলেও ছিল, আওয়ামী লীগের আমলেও আছে। কিন্তু সেগুলো, সেই লড়াইটা করবার শক্তি কিন্তু জনগণ তার পিছনেই সংগঠিত হয় যখন জনগণের লড়াইটাকে এগিয়ে নেবার মতো সাহস, ধৈর্য এবং কষ্ট স্বীকার করার মতো একটি পার্টি বা তার নেতৃত্ব সামনে থাকে। আজকে সেই জায়গাটা কিন্তু ল্যাক করছে, এবং সোসাইটিতে আমাদের মতো দলগুলো আজকে আমরা ল্যাক করছি, কারণ জনগণের সংগ্রামের সঙ্গে আমরা নেতৃত্বের জায়গায় আসতে পারছি না। আর একটা এই সময়কাল, এই দশকটার শেষ প্রান্তে এসে সারা পৃথিবী জুড়ে আজকে একটা জিনিস খুব লক্ষণীয়, পুঁজির যে ঘনীভবন হবার ফলে পুঁজির নিজস্ব শক্তি এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে আজকে আমলাতন্ত্র, সামরিক আমলাতন্ত্র, রাজনীতি, এবং এখানে একটা সার্বিক লুটেরা তন্ত্র তৈরি হয়েছে। এই লুটেরা তন্ত্রই কিন্তু আজকে ক্ষমতাটাকে ভাগ করে খাচ্ছে। অনেক ধন্যবাদ। বিরতিতে যাব, তার আগে জনাব হারুনুর রশিদ এমপি, জি জনাব বকুল, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একটা বিরতিতে যাব, তার আগে আমি খুব ছোট করে জনাব হারুনুর রশিদ এমপির কাছ থেকে শুনি। অনেক অভিযোগ আপনাদের বিরুদ্ধে জনাব এস এম কামাল হোসেনের, কি বলবেন? অভিযোগ আসলে ব্যাপার হচ্ছে কি, যে তাত্ত্বিক এবং বাস্তবতা দুটো জিনিস ভিন্ন। তাত্ত্বিক কথাবার্তা এক ধরনের বলা যায়, আর বাস্তবতা হচ্ছে ভিন্ন। আজকে এখানে অনেক আলোচক, বিশেষ করে বকুল ভাই যেগুলো বললেন যে আমরা জনসম্পৃক্ততা কোনো আন্দোলন, আজকে বাংলাদেশে কি আপনার এই পরিবেশ রয়েছে? আমরা তো বৃহত্তম একটা দলের প্রতিনিধিত্ব করি। আমার নিজের জেলায়, আমার নিজের উপজেলায় বা অন্যান্য উপজেলায় এটা মানববন্ধন করার মতো, 20টা লোক নিয়ে মানববন্ধন করার মতো আজকে সেখানে আপনার আইন প্রকারী সংস্থার সদস্যরা তাদের ব্যানার, তাদের ফেস্টুন, তাদের দাঁড়ানোর জায়গা পর্যন্ত দেয় না। তো এখন আপনি একটা নিরস্ত্র জনসাধারণ তার একটা প্রতিবাদ করবে, সেই কর্মসূচিগুলো পালন করার মতো পরিবেশে বাংলাদেশে 50 বছরে এইরকম সিচুয়েশন কোনো সময় হয়নি। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, কোন সময় সামরিক আইনের সময় সামরিক আইন জারি হয়েছে, জরুরি অবস্থার সময় জরুরি অবস্থা জারি হয়েছে, সেই সময় আইন ছিল, বিধিবিধান ছিল, যেটা করা যাবে না। আর আপনি এখন সাংবিধানিক সরকার, আপনার এখানে মত প্রকাশের স্বাধীনতা, আপনি সাংবিধানিক যে সংবিধানের 3য় অনুচ্ছেদে মৌলিক অধিকারগুলো কিচ্ছু নাই। তো সুতরাং এগুলো আজকে বকুল ভাইদের মতো যারা আজকে ছোট্ট দলের জায়গায় আছেন তাত্ত্বিক কথাবার্তা বলতে পারেন, কিন্তু বাস্তবে বাংলাদেশে এখন একটা কর্তৃত্ববাদী শাসন, একটা একনায়কতান্ত্রিক শাসন ভয়ানক আকার ধারণ করেছে। এবং বাংলাদেশে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আজকে এত ভয়াবহ, মানুষের উদ্বেগ এবং উৎকণ্ঠা এত ভয়াবহ আকার ধারণ করেছে। এই সাম্প্রতিক কিছু আগে দেখলেন না যে আজকে এই যে আদনান, একজন ইসলামিক বক্তা, যাকে আপনার 8 দিন সে কোথায় ছিল নিখোঁজ, আজকে বলছে সে একটা জায়গায় বাড়িতে ছিল। এটা রাষ্ট্রের দায়িত্ব যে সে কোথায়, তাকে কারা অপহরণ করলো, কি জন্য তারা অপহরণ করেছিল, কি কারণে তারা ওখানে ছিল, এই জায়গাগুলো ব্যাখ্যা কিন্তু আমরা যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয় বরাবরই পুলিশের জায়গা থেকে, আইন প্রকারের জায়গা থেকে যে ব্যাখ্যাটা আছে যে পুলিশ ধরতে গিয়ে বন্দুক যুদ্ধ হলো, বন্দুক যুদ্ধে মারা গেল, এই গল্প আমরা কিন্তু এই গত 10 বছর যাবত শুনে আসছি। একটা বিরতি নেই জনাব হারুনুর রশিদ এমপি, একটা বিরতি নেই। বিরতি থেকে ফিরে এসে অবশ্যই আমরা এই বিষয়ে জনাব নূর আহমেদ বকুল, এস এম কামাল হোসেন এবং নাজমুল হক প্রধানের বক্তব্য শুনবো। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন SSRM জনতন্ত্র গণতন্ত্র। জনাব নাজমুল হক প্রধান, আপনাকে দিয়ে এই পর্ব শুরু করি। তাহলে জনাব হারুনুর রশিদ বলছেন যে দেশে অনেক কিছুরই অভাব রয়েছে, তাই কি বিষয়টি? আসলে একটা বিষয় আমার ধারণা সবার মধ্যে দমন করি আমরা, যে বাংলাদেশে 50 বছর আওয়ামী লীগ, নিঃসন্দেহে আওয়ামী লীগ নিয়ে আলোচনাটা শুধু, যেটা আওয়ামী লীগ এই দেশটার জনক, আওয়ামী লীগ এই দেশটা অনেক কন্ট্রিবিউশন আছে আওয়ামী লীগের নিঃসন্দেহে, এবং এটাও আওয়ামী লীগের কন্ট্রিবিউশন যদি বলি যে দেশের নির্বাচনটাকে ধ্বংস করে দেওয়ার কন্ট্রিবিউশন আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে। ফলে আমি মনে করছি যে এই 12 বছর বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শাসন 5.5 বছর চলছে, আরো 2.5 বছর আছে, মোট 15 বছর। এই 15 বছরে বঙ্গবন্ধু কন্যার যেভাবে উনি এখানে রাজনীতিতে আবির্ভূত হয়েছিলেন, বিশেষ করে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে,
ভোট হাতের নেত্রী হিসাবে ডেফিনেটলি বাংলাদেশের স্থিতি আগের থেকে অনেক ভালো, কিন্তু ভোটের বিষয়ে এটা আওয়ামী লীগের অ্যানালাইসিসও বলছে যে ওনাদের ভোটাররাও ভোট যাচ্ছেন না। এটা রাগ ঢাকের কোনো বিষয় না, সবাই বলছে। ওনারা কামাল সাহেব যে প্রশ্ন করলে উনিও বলবেন যে হ্যাঁ ভোট দিতে যাচ্ছে না। তাহলে এই ভোটটাকে ভোটাররা কিভাবে আসতে পারে ভোট কেন্দ্রে, একটা ভালো ভোট কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে আপনার এই যে সমিতি, সেখানেও ভোট হচ্ছে না। আপনার এক ধরনের কি বলা যায়, এক ধরনের মস্তানি। তাহলে এইটা যদি না আনতে পারে, তাই না, তাহলে আসলে এই যত অর্জন করলাম 50 বছরে দেশের বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে বা আওয়ামী লীগের নেতৃত্বে আছে, যে নেতারা বলছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে অনেক কিছু অর্জিত হয়েছে, হ্যাঁ সত্য। তাহলে আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু অনেক অর্জন বৃথা হয়ে যাবে। আমি যার কারণে মনে করব যে সময় আছে 2.5 বছর, এই 2.5 বছরের মধ্যে কিভাবে একটা ভালো নির্বাচন সর্বস্তরে, নট অনলি ইন পার্লামেন্ট, আমি বলছি ছাত্র সংসদ, আমি বলছি ওই আইনজীবী সমিতির থেকে শুরু করে এই সমস্ত জায়গায়, এবং ওই যে পাথরবালি সমিতি থেকে সমস্ত জায়গায়, ইউনিয়ন পরিষদ সমস্ত জায়গায় একটা ভালো নির্বাচন কিভাবে হতে পারে তার চিন্তাটা এখন থেকে শুরু করতে হবে। যদি না করতে পারি তাহলে যতগুলি অর্জন নিয়ে গর্ব করতেছি এগুলি সব তখন মানে কি বলবো যে। অনেক ধন্যবাদ আপনাকে জনাব নূর আহমেদ বকুল। জনাব নাজমুল হক প্রধান একটি ভালো নির্বাচন দাবি করছেন। আমি 100% একমত প্রধান ভাইয়ের সঙ্গে যে একটি নির্বাচনী প্রক্রিয়া একটা দেশের যত পরিস্থিতি যত জটিল হোক এবং কঠিন হোক, কিন্তু নির্বাচনী প্রক্রিয়াটাকে রাখলে এখানে কিন্তু রাজনৈতিক যে ভারসাম্য বা সামাজিক ভারসাম্য এটা কিন্তু রক্ষিত হয়। আর এটা যদি না থাকে সমাজের মধ্যে ভারসাম্যটা রক্ষা করা যায় না। এটা হচ্ছে এক। 2 হলো আমাদের দেশের এখন যে পরিস্থিতিটা, আবারও আমি রিপিট করছি কথাটা, আমলাতান্ত্রিক নির্ভরতা এবং জনবিচ্ছিন্নতার যে জায়গাটা তৈরি হচ্ছে এটা খুব ভয়াবহ। এবং এটা আমাদের বন্ধু হারুন যেটা বলছিলেন যে আসলে এই জায়গাগুলো যদি রক্ষা করা না যায় তাহলে কিন্তু আমরা কেউই ভালো থাকবো না, সমাজই ভালো থাকবে না। আমার এইখানে একটা কথা, যেমন আজকে খুব দুঃখজনক ঘটনা, আপনি ব্যাটারি চালিত কি বলে রিক্সা এবং ভ্যান বন্ধ করে দিচ্ছেন, এবং আপনি যেভাবে বন্ধ করছেন যে নির্মমতা দিয়ে, এইটা কিন্তু জনবিচ্ছিন্নতার অন্যতম। আজকে ময়মনসিংহে দিয়ে কি বলে বুলডোজার দিয়ে এবং স্ক্যাভেটার দিয়ে গাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। এগুলো 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 কিন্তু ভালো কাজ না, এগুলো বুঝতে হবে যারা সরকারে আছেন, যারা রাষ্ট্র চালাচ্ছেন। তা আমার কথা হলো যে একটি নির্বাচনী প্রক্রিয়াকে অবশ্যই শক্তিশালী করবার কাজটি সবাই মিলেই করা উচিত, সেই পরিস্থিতি তৈরি করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব হারুন রশিদ এমপি, আপনার শেষ 2 মিনিট। আমি আর কোনো প্রশ্ন এখানে আসলে যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের এই 50 বছরের অর্জন কিন্তু অনেক, আমরা অনেক ক্ষেত্রে অনেক দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছি। আবার অনেক ক্ষেত্রে আমাদের যে সংকটগুলো সৃষ্টি হয়েছে এই সংকটগুলো উত্তরণের জন্য আমাদের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা দরকার। এখানে আমাদের মধ্যে সেই ভারসাম্য জায়গা যদি না থাকে, আপনি যদি এখানে জনাব ওবায়দুল কাদের কালকেও বলেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা পরিবর্তনের একমাত্র পথ। এটা আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা এই নীতিতে অবশ্যই বিশ্বাস করি। এইটির যদি মাধ্যমে আপনার নির্বাচনের মাধ্যমে যদি আপনার রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পথ রুদ্ধ হয়ে যায়, তাহলে সেখানে উগ্রবাদ জন্ম নিবে, সাম্প্রদায়িকতা জন্ম নিবে, সেখানে ভিন্ন পথ সৃষ্টি হবে। এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক অবস্থা তৈরি করবে। আমি মনে করি যে বাংলাদেশে যে অর্জন আমরা এখন অর্জিত করেছি, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে স্বাধীন দেশ আমরা অর্জন করেছি, সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ বাস্তবায়নের জন্য সর্বদলীয় ভাবে আমাদেরকে আলোচনায় বসতে হবে। অনেক হয়েছে, অনেক হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। জনাব এস এম কামাল হোসেন, আপনার শেষ কথাগুলো শুনি, আপনার জন্য 3 মিনিট। আমি আপনার বলি, আমি একটু বলার আগে হারুন ভাই কয়েকটি কথা বলছেন যে আদনান কিন্তু তার 2 বিয়ে প্রথম না দ্বিতীয় বার কাছে, আমি যেটা পত্রিকা দেখেছি যে পালিয়েছিল 2 বার দেবযান। এবং আমি দেখলাম কিছু কিছু বুদ্ধিজীবী তার পক্ষে নামলেন যে সে গুম হয়ে গেছে, কি হয়ে গেছে দেখলাম আর কি, তারপর সে বেরিয়ে আসে। আর একটা বিষয় বলছেন যে আজকে মাঠে নামার মতো অবস্থা, আমরা কিন্তু করোনার ভিতরে বিভিন্ন জায়গায় সমাবেশ করছি, আমাদের ওনাদের মানে এমন অবস্থা সৃষ্টি হয় নাই যে বি চৌধুরীর মতো লোক মিটিং করতে যাচ্ছে, পুলিশ না ছাত্রদল তার গার উপর দিয়ে হুন্ডা দিচ্ছে, এই ধরনের কোনো কাহিনী, এই ধরনের কোনো অপকর্ম এই আমলে হয়নি। কোনো জাতীয় নেতার গায়ের উপর দিয়ে মোটরসাইকেল তুলে দিচ্ছে। হ্যাঁ 2-1 জায়গা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, হামলা হতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু এই আমলে কিন্তু কথা বলার অধিকার আছে। আর আপনি যেটা বললেন না যে হ্যাঁ একটি ভালো নির্বাচন দরকার,
এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নাজমুল প্রধান বলেছেন যে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে হত্যা করার পর দেশে আসার পর বঙ্গবন্ধুর তনায় প্রথম স্লোগান দিয়েছেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেব। এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জেল জুলুম রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে লড়াই সংগ্রাম করেছে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপে জননেত্রী শেখ হাসিনা চান। সেই ক্ষেত্রে আজকে বিরোধী দলে যারা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। তারা যদি নির্বাচনের নামে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য অন্য লাইনের ব্যবস্থা করেন, দলিত নির্বাচন সুষ্ঠু হবে না। আমি কিছু কথা বলি। 2014 সালের আগে, নির্বাচনের আগে, আজকের প্রধানমন্ত্রী তো বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, বলেন তো কেমন আচরণ করেছিলেন। এবং আজকের প্রধানমন্ত্রী আমার ভাই সর্বদলীয় আলোচনার কথা বলেন, অবশ্যই আলোচনা হওয়া উচিত, কিন্তু আজকের প্রধানমন্ত্রী পোকো মারা যাওয়ার পর বেগম খালেদা জিয়াকে সহানুভূতি আমি ধরেই নিলাম যে পত্রিকা নিউজ করার জন্য উনি জননেত্রী শেখ হাসিনা গিয়েছে। তারপরও সেদিন যে আচরণটা করা হয়েছে, একজন প্রধানমন্ত্রীকে শোক বইতে সিগনেচার করার জন্য আপনি গেটের উপর দিয়ে একটি খাতা ধরছেন, এখানে সিগনেচার করে দেন। বাংলাদেশটা বিশ্বের ইতিহাসে এরকম শিষ্টাচার বহির্ভূত অভদ্র আচরণ কেউ করতে পারে কিনা? সর্বদলীয় আচরণের কথা আলোচনার কথা বলছেন তো আমার ভাই হারুন সাহেব যদি বলতো ওই আচরণগুলো আমাদের বিএনপি কখনো তার পক্ষ থেকে বলেন এই সেদিনকার ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আর আপনি ক্যারিশমার কথা বলেন না, মুক্তিযুদ্ধের ক্যারিশমা বাঙালি, পাকিস্তানের বিরুদ্ধে ক্যারিশমা ছিল বঙ্গবন্ধু আর তার দল ছিল আওয়ামী লীগ। আর আজকে বাংলাদেশের জন্য ক্যারিশমা হচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশে একজন শেখ হাসিনা আছে বলে আজকে বাংলাদেশ 50 বছর পূর্তি উপলক্ষে যে দেশ একদিন বিদ্রুপ করে বলেছিলেন তলাবিহীন চুরির বাংলাদেশ, সেই দেশের রাষ্ট্রদূত 2013 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধান গবেষণা করে অনুষ্ঠানে বলেছিলেন বাংলাদেশ আজকে তলাবিহীন চুরির বাংলাদেশ নেই। সেই দেশের রাষ্ট্রপতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বলছেন আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কামাল ভাই, এখন বাংলাদেশ হচ্ছে ঋণের বোঝায় জর্জরিত বাংলাদেশ। আমার কথা শেষ করতে দেন, শুনেন না, আপনাকে সাহায্য করছি তো। হ্যাঁ, না তলাবিহীন ঝুড়ি ছিল আর এখন হচ্ছে ঋণের বোঝা মাথায়। এই তো ঋণের বোঝা, নমুনা, আমার ঋণের বোঝা। হ্যাঁ, গণতন্ত্রে বাহাত দেন। এই হলো আজকে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন। আপনি কয়দিন আগেও পাকিস্তানের একজন অর্থনীতিবিদ বলছেন 2030 সালে পাকিস্তানকে বাংলাদেশের কাছে হাত পাততে হবে, যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাচ্ছেন। আজকে ভারতের অর্থনীতিরা বলছেন যে বাংলাদেশ আজকে ভারতের চাইতে এগিয়ে যাচ্ছে এবং বিশ্ব অর্থনীতিরা বলছেন এই এশিয়া মহাদেশে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে রয়্যাল প্যান্টার। ত্রুটি আছে, আমি বলি না শেখ হাসিনা পথ কণ্ঠ কাকা কিন্ন। শেখ হাসিনার চলতে গেলে তাকে 21 বার হত্যা করা হয়েছে। শেখ হাসিনা যখন ক্ষমতা নিয়েছেন তখন অর্থনৈতিক মন্দার বাংলাদেশ ছিলেন, দুর্ভিক্ষের বাংলাদেশ ছিলেন, সন্ত্রাসের বাংলাদেশ ছিলেন, জঙ্গিবাদের বাংলাদেশ ছিলেন। সেই বাংলাদেশকে শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের ক্যারিশমা শেখ হাসিনা। আমি আজকে আপনাদের সাথে বলতে চাই, আসুন সবাই মিলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিই। একা শেখ হাসিনা, একা আওয়ামী লীগ পারবে না যদি আপনারা পিছন থেকে ষড়যন্ত্র করেন। আপনারা আসুন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিই। ধন্যবাদ। কি বলছেন আপনি? কামাল ভাই তো অনেক বড় বক্তৃতা দিলেন। আমার কথা হচ্ছে বর্তমান বাজেট 2021-22 যে উত্থাপন করা হয়েছে, এর মধ্যে এত বিশাল ঋণ নির্ভর, এত বিশাল আভ্যন্তরীণ নির্ভর এবং বৈদেশিক নির্ভর এবং যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এটা বাস্তবায়নযোগ্য নয়। এই কথাগুলো বলেন। উনি বলছেন যে তলাবিহীন চুরি। আজকে বাংলাদেশ যে মানুষের প্রতি মানুষ যে শিশু জন্ম হয় তার মাথার মধ্যে 30,000 কোটি টাকা যে বিশাল ঋণের বোঝা মানুষের উপর চাপাচ্ছে। বকুল ভাই জিজ্ঞেসেন না আমারে, আপনাকেই বলছি। আমি যেটা বলি, দেখেন জীবন এবং জীবিকার লক্ষ্যে আমার গ্রাম আমার শহর এই দর্শনকে ধারণ করে আজকের প্রধানমন্ত্রী বাজেট দিয়েছেন এবং এই করোনা মহামারীর মধ্যে একটি যুগ উপযোগী বাজেট দিয়েছে। মানুষ একদিকে অনেকে বলেন যে ব্যবসায়ীদের আর সময় নেই আমাদের হাতে, শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।